সালামু আলাইকুম সবাইকে। গ্রামীণ স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের পদার্থবিজ্ঞানের ইনস্ট্রাক্টর মোহাম্মদ শাহরিয়ার সম্রাট বা সম্রাট ভাইয়া আবারও এসে পড়েছি তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির বাকি অংশ নিয়ে। তো তোমরা যদি আগের ক্লাসটুকু করে থাকো তাহলে তোমরা ইতোমধ্যে জেনে থাকবে যে আমরা কিন্তু গতি কি, গতির বিভিন্ন রকম প্রকারভেদ যেমন আপেক্ষিক গতি, পরম গতি এই সম্পর্কে জেনেছি। এখন আমাদেরকে এই গতির বিভিন্ন পরিমাণ সম্পর্কে জানতে হবে। আমরা গতিকে কিভাবে পরিমাপ করব, গতির বিভিন্ন রাশিগুলোকে কিভাবে আমরা সহজে সমাধান করতে পারবো, এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা সহজেই আমাদের প্রশ্নগুলোর সমাধান করতে পারবো। পরীক্ষায় আসলে সবার আগে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলো সবচেয়ে সহজে সমাধান করতে পারবো। তো দেরি করব না বেশি, তবে আগের দিনে যা পড়েছিলাম বা তোমরা যা পড়েছিলে সেগুলো একটু রিমাইন্ড করে নেই। সবার আগে আমরা শিখেছিলাম কি গতি কাকে বলে। গতি কি? সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হওয়াকেই গতি বলে। পারিপার্শ্বিক কি? এটা ছিল একটা দৃঢ় প্রসঙ্গ কাঠামো যার সাপেক্ষে তোমার বা আমার বা মহাবিশ্বের যে কোনো বস্তুর তুলনা করা হবে। যদি ওর সাপেক্ষে আমি নড়াচড়া করি তাহলে ও প্রসঙ্গ কাঠামো, ওর সাপেক্ষে আমি গতিশীল। যদি এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি নড়াচড়া না করি তাহলে আমি কিন্তু স্থিতিশীল। তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতি বা স্থিতি নির্ধারিত হয়। তবে এই গতি বা স্থিতি কিন্তু পরম নয়। পরম গতি কি ছিল? একদম স্থির কোন প্রসঙ্গ কাঠামো। পুরো মহাবিশ্বের যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই যদি কোনো একটা বস্তু বা ব্যক্তি স্থির হয় তাহলে সেটা ছিল পরম স্থির বস্তু। কিন্তু প্রকৃতপক্ষে আসলে পরম স্থিতি বলতে কিছুই নেই। পরম স্থিতি বলতে কিছুই নেই, কেননা আমরা জানি মহাবিশ্বের সবকিছুই চলমান, তারা নিজের বেগে নিজের গতিতে চলছে। এই জন্য পরম স্থির বস্তু বলতে আমরা আসলে কোনো কাউকেই নির্ধারিত করে বলতে পারবো না। যেহেতু পরম কোন স্থির বস্তুকে আমরা চূড়ান্ত ভাবে নির্ধারণ করতে পারি না, তাই পরম কোন স্থির বস্তুর সাপেক্ষে আমরা কোনো কিছুর গতিকে অনুধাবন করতে পারি না। এই জন্য আমরা গতকালকে একটা অনুধাবন দেখেছিলাম এবং তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি, সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক। তো এখন আমরা সেই পরিমাপটুকু সম্পর্কে জানবো যে গতির বিভিন্ন রাশি আমরা কিভাবে পরিমাপ করতে পারি। তো গতকালকে আমরা কিন্তু অলরেডি দুইটা সংজ্ঞা জেনেছিলাম, দুইটা রাশি সম্পর্কে জেনেছিলাম। রাশি দুটো কি ছিল? রাশি দুটো ছিল দূরত্ব এবং সরণ। দূরত্ব কি? সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের যতটুকু পরিবর্তন হবে। আমরা কি জানি গতিশীল বস্তু কারা? সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যাদের অবস্থানের পরিবর্তন হয়। তো সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের যতটুকু পরিবর্তন হবে সেটাই হচ্ছে আমাদের দূরত্ব। খুব সহজ না? হ্যাঁ, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের যতটুকু পরিবর্তন হবে সেটাই হচ্ছে আমাদের দূরত্ব। অর্থাৎ একটা গতিশীল বস্তুর অবস্থানের যতটুকু পরিবর্তন হবে সেটাই হচ্ছে আমাদের দূরত্ব। আমরা তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের যতটুকু পরিবর্তন ঘটে তাকে কি বলবে? তাকে আমরা দূরত্ব বলতে পারি। সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের যতটুকু পরিবর্তন ঘটবে তাকে আমরা দূরত্ব বলবো। তো গতকালকে অলরেডি কিন্তু আমরা রাশি, একক, প্রকাশ করার জন্য প্রতীক এই সম্পর্কে জেনেছিলাম। রাশির মধ্যে আবার দু ধরনের রাশি সম্পর্কে জেনেছি। একটা ছিল স্কেলার রাশি এবং একটি ছিল ভেক্টর রাশি। স্কেলার রাশি কি ছিল? সময়ের সাথে স্কেলার রাশি কি ছিল? যে সকল রাশি প্রকাশ করার জন্য মান প্রয়োজন আছে কিন্তু দিকের কোনো প্রয়োজন নেই, সেই সকল রাশিকে কি বলবে? সেই সকল রাশিকে স্কেলার রাশি বলবে। আর ভেক্টর রাশি কি ছিল? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন আছে তাদেরকে ভেক্টর রাশি বলবে। আমি আবার বলছি, স্কেলার রাশি কি ছিল?
গতকালকে আমরা অলরেডি রাশি সম্পর্কে জেনেছিলাম, আবার রাশির দুটি প্রকারভেদ সম্পর্কেও জেনেছিলাম। একটি ছিল স্কেলার রাশি এবং একটি ছিল ভেক্টর রাশি। স্কেলার রাশি কি ছিল? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন আছে কিন্তু দিকের প্রয়োজন নেই, সে সকল রাশিকে আমরা স্কেলার রাশি বলতে পারি। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান দিক উভয় প্রয়োজন তারা ভেক্টর, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন আছে দিকের প্রয়োজন নেই তারা স্কেলার। অর্থাৎ দূরত্বের বেলায় আমরা যদি চিন্তা করি, আমরা দেখেছিলাম যে গত ক্লাসে দূরত্ব ছিল একটি স্কেলার রাশি, অর্থাৎ এই রাশিকে প্রকাশ করার জন্য কেবলমাত্র মানের প্রয়োজন আছে, দিকের প্রয়োজন নেই। এটা আমরা কিভাবে বুঝেছিলাম? ধরি এখানে একটা বিন্দু আছে এ এবং এখানে একটা বিন্দু আছে বি, এখানে একটা বিন্দু আছে এ এবং এখানে একটা বিন্দু আছে বি। কোন একটা বস্তু তার অবস্থান পরিবর্তন করে এ থেকে বি বিন্দুতে যায়, কোন একটা বস্তু তার অবস্থান পরিবর্তন করে এ থেকে বি বিন্দুতে যায়। এখন এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য সে কিন্তু ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করতে পারে। যেমন সে এখান থেকে এভাবে যেতে পারে, অথবা সে এভাবে যেতে পারে, অথবা এভাবে যেতে পারে, অথবা এভাবে যেতে পারে। এটা কি? তার গতির পরিবর্তনের পরিমাণ। সে এখান থেকে এখানে এসেছিল, সে গতিশীল অবস্থা লাভ করেছে, কারণ পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন ঘটে। তো সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ছিল গতিশীলতা, আর যতটুকু পরিবর্তন ঘটে সেটা ছিল দূরত্ব। তাহলে এ থেকে বি বিন্দুতে যে পথ, সেই পথটাই হচ্ছে আমার দূরত্ব, সেই পথটাই হচ্ছে আমার দূরত্ব। এখান থেকে আমরা কি বুঝেছিলাম? যে দূরত্ব একটা স্কেলার রাশি, একে ডি দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা, দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা। এর একক হচ্ছে মিটার এবং মাত্রা কি ছিল? মাত্রা হচ্ছে এল। মাত্রা এল কেন হয়েছিল? এল এসেছে লেন্থ থেকে, এল এসেছে লেন্থ থেকে এবং মাত্রা হচ্ছে এল। আমরা কিন্তু লাস্ট ক্লাসে সরণ সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম, একটু রিভাইন্ড করি, দেখি তোমাদের কতটুকু মনে আছে। সরণ কি ছিল? দূরত্ব এবং সরণ প্রায় একই রকমের রাশি, পার্থক্য শুধু একটা জায়গায়। দূরত্ব ছিল স্কেলার রাশি আর সরণ হবে ভেক্টর রাশি। দূরত্বের বেলায় দিকের কোনো প্রয়োজন ছিল না, বাট সরণের বেলায় কিন্তু দিকের প্রয়োজনীয়তা আছে, কারণ সরণ একটা কি রাশি? সরণ একটা ভেক্টর রাশি। এবং দূরত্ব কি ধরনের রাশি? দূরত্ব একটা স্কেলার রাশি। তো দূরত্বের সংজ্ঞা যা ছিল সরণের সংজ্ঞা আমরা মোটামুটি তাই বলতে পারি, জাস্ট পার্থক্য থাকবে একটা জায়গায়। পার্থক্যটা কি? সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন নির্দিষ্ট দিকে যতটুকু পরিমাণ হয়। দূরত্ব কি ছিল? অবস্থানের পরিবর্তন, আর সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। এটাই হচ্ছে আমাদের বেসিক পার্থক্যটুকু। তাহলে চলো আমরা লিখে ফেলি। সরণ হচ্ছে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট দিকে যতটুকু অবস্থানের পরিবর্তন ঘটে। পার্থক্যটা কোথায় ছিল? দূরত্ব ছিল স্কেলার রাশি এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি। আমরা লাস্ট ক্লাসে ইতোমধ্যে এর একক মাত্রা সম্পর্কে জেনেছিলাম। এর একক কি? এটার এসআই একক হচ্ছে মিটার এবং মাত্রা হচ্ছে এল। দেখো আমি কিন্তু দূরত্ব এবং সরণ দুই জায়গাতেই একক মিটার দিয়েছি। এখন একক মিটার এটা কিন্তু এসআই, দূরত্বের একক বা সরণের একক কিন্তু সেন্টিমিটার, কিলোমিটার এটসেট্রা এটসেট্রা হতে পারে। বাট গতকালকে যেমন বলেছিলাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি একক রয়েছে যাকে এসআই ইউনিট বলে, সেটা কিন্তু মিটার। এই জন্য আমরা আমাদের পদার্থবিজ্ঞানের সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে এসআই এককটাকে ব্যবহার করব। তো এই পর্যন্ত মোটামুটি তোমরা সবাই জেনে থাকবে যদি তোমরা আগের ক্লাসটুকু করে থাকো। তো আজকে আমরা মোটামুটি এই সকল রাশিকে প্রকাশ করার জন্য, পরিমাপ করার জন্য যে জিনিসগুলো দরকার এবং সূত্রগুলো জানার চেষ্টা করব। তো চলো শুরু করি। দ্রুতি কি এসেছে? দ্রুতি।
খুবই সহজ একটা জিনিস, খুবই সহজ একটা জিনিস। চিন্তা করো, তুমি একটা এ অবস্থানে আছো, তুমি এ অবস্থানে আছো, এ থেকে তুমি বি অবস্থানে গেলে, এ থেকে তুমি বি অবস্থানে গেলে, এরপর তুমি আরেকটা অবস্থান সিতে চলে এসেছো। তো এ থেকে বিতে আসতে তোমার সময় লেগেছে 1 সেকেন্ড। আবার বি থেকে সিতে আসতে তোমার সময় লেগেছে 1 সেকেন্ড। কি বললাম? তুমি এ অবস্থানে আছো, এই অবস্থান থেকে তুমি বি অবস্থানে এসেছো, তোমার সময় লেগেছে 1 সেকেন্ড। আবার তুমি বি অবস্থানে আছো, বি অবস্থান থেকে সি অবস্থানে আসতে তোমার সময় লেগেছে 1 সেকেন্ড। এখন তুমি 1 সেকেন্ডে এ থেকে বিতে এসেছো, তোমার দূরত্বের পরিমাণ ছিল ভাবো 5 মিটার। তোমার দূরত্বের পরিমাণ ছিল 5 মিটার। এবং তুমি যখন বি থেকে সিতে এসে পড়েছো তখনও তোমার দূরত্বের পরিমাণ ছিল 5 মিটার। তাহলে আমি কি বলতে পারি? আমি প্রতি সেকেন্ডে কত মিটার করে পথ অতিক্রম করছি? আমি কিন্তু প্রতি সেকেন্ডে 5 মিটার করে পথ অতিক্রম করছি, বা 5 মিটার দূরত্ব অতিক্রম করছি। দ্রুতি আসলে এইখান থেকে চলে আসে। দ্রুতি কি? কোনো একটা ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, কোনো একটা ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই কিন্তু হচ্ছে আমাদের দ্রুতি। সহজ না? হ্যাঁ, কোনো একটা ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে আমাদের দ্রুতি। আর একটা কথা তোমাদের বলে রাখি, যখনই পদার্থ বিজ্ঞানে আমরা সময় নিয়ে তুলনা করব কাউকে, তখনই আমরা একটা শব্দ ইউজ করব, সেটা হচ্ছে হার। কি শব্দ বললাম? শব্দটা হচ্ছে হার। হার মানে কি? হার মানেই হচ্ছে সময় দ্বারা ভাগ। হার মানে কি? হার মানেই হচ্ছে সময় দ্বারা ভাগ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে হঠাৎ করে হার কথাটা কেন চলে আসলো? এটা বোঝার জন্য আগে আমাদেরকে দ্রুতি সম্পর্কে আরেকটু ভালোভাবে জানতে হবে। তবে লাস্ট ক্লাস আমি অলরেডি বলেছিলাম যে থিওরি অংশটুকু জানা কিন্তু আমাদের জন্য খুবই ম্যান্ডেটরি। কারণ পরীক্ষার হলে কোশ্চেন কোথা থেকে আসবে আমরা কিন্তু কেউ জানি না। ভাবো তোমার কোনো টিচার তোমার সৃজনশীলের ক নাম্বারে কোশ্চেন দিয়ে দিল যে দ্রুতি কাকে বলে। তো তুমি যদি এই দ্রুতির সংজ্ঞাটা না জানো, তুমি কিন্তু পরীক্ষার হল থেকে আসার সময় সন্তুষ্টমূলক পরীক্ষা দিয়ে আসতে পারবে না। কেননা তুমি জানো যে অলরেডি তোমার একটা নাম্বার ভুল হয়ে গেছে, এবং এই 1 নাম্বারের জন্য তুমি কিন্তু অনেক পিছনে চলে যেতে পারো। এবং আমরা গ্রামীণ স্কুলের টিচার প্যানেল, গ্রামীণ স্কুলের শিক্ষকরা কখনোই চাই না তোমাদের এমন একটা পরিস্থিতির শিকার হতে হয়। আর যেহেতু আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান নিয়ে আছি, এটা আমার জন্য একদম খুশির সংবাদ হবে না যে তোমরা পদার্থবিজ্ঞানে এই থিওরি অংশ থেকে একটা নাম্বার মিস দিয়ে আসবে। কেননা আমাদের লক্ষ্য কিন্তু এ প্লাস না, আমাদের লক্ষ্য কিন্তু 100 পাওয়া। আমরা কিন্তু 100 পাওয়ার জন্য পড়াশোনা করব। যখন আমাদের লক্ষ্য থাকবে 100, তখন আমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারবো, এ প্লাস তো থাকবে। তাই কোনোভাবেই থিওরি অংশটুকুকে আমরা বাদ দিতে পারবো না। ঠিক আছে? তাই আমাদের প্রত্যেকটা সংজ্ঞা ভালো করে জানতে হবে। দ্রুতি সংজ্ঞাটা আমি অলরেডি বলেছি, এখন তোমাদের লিখে দেই, কারণ তোমাদেরকে নোট করতে হবে। আমার বলার সাথে সাথে তোমরা যদি লিখে ফেলো তাহলে কি হবে, এটা তোমাদের নোট খাতায় থেকে যাবে, এবং পরবর্তীতে একবার রিভাইজ দিলেই পরীক্ষার আগে সবগুলো সংজ্ঞা সহজেই তুমি মনে করে পরীক্ষার হলে যেতে পারবে। ঠিক আছে? আর নোট থাকলে সবসময় সুবিধা, পরীক্ষার আগে একবার রিভিশন দিলেই হয়ে যায়। তো দ্রুতি আমি কি বলতে পারি যে দ্রুতি আমি বলতে পারি কোন ব্যক্তি বা বস্তু, কোন ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। কি বলেছি? কোন ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। ওই যে এ থেকে বিতে আসতে আমার সময় লেগেছিল 1 সেকেন্ড, 1 সেকেন্ডে আমি 5 মিটার পথ অতিক্রম করি, অর্থাৎ আমার এ থেকে বিতে আসতে দ্রুতি কত? 5 মিটার/সেকেন্ড। 5 মিটার/সেকেন্ড যে শব্দটা আমি ইউজ করলাম, মিটার/সেকেন্ড, এটা সম্পর্কে আমরা জানবো। বাট আপাতত আমরা বুঝে নেই, এ থেকে বিতে আসতে আমার দ্রুতি কত ছিল? পরিমাণ ছিল 5। আবার বি থেকে সিতে আসতে আমার দ্রুতির পরিমাণ ছিল কত? 5। এখন দ্রুতিকে আসলে আমরা প্রকাশ করব কি দ্বারা, দ্রুতির একক কি, দ্রুতির মাত্রা কি, এই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। আর একটা কথা কিন্তু আমরা আগেই বলেছি, হার কেন এসেছিল আমার ক্লাসের মধ্যে, সেই কথাটাও আমি তোমাদেরকে জানাবো। তবে আগে আমরা
একে প্রকাশ করব কিভাবে, এর একক কি, এর মাত্রা কি, সেই সম্পর্কে একটু জেনে নিব। কোনো ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাই ছিল আমাদের দ্রুতি। তো ধরি কোনো বস্তু টি সেকেন্ডে, কোনো বস্তু টি সেকেন্ডে ডি দূরত্ব অতিক্রম করে। কি বললাম? কোন বস্তু, ধরি আমরা ধরছি কোন বস্তু টি সেকেন্ডে ডি দূরত্ব অতিক্রম করে। তো এখান থেকে আমি কি বলতে পারি, সুতরাং বস্তুটি 1 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে? এটা কি হবে? এটা হচ্ছে সেই আমাদের ছোটবেলার ঐকিক নিয়মের মতো, যখনই 1 চলে আসে তখনই আসলে এই লাস্টের মানটা উপরে চলে যায় এবং ফার্স্টের মানটা নিচে চলে আসে। তাহলে আমি কি জানলাম, বস্তুটি 1 সেকেন্ডে ডি বাই টি দূরত্ব অতিক্রম করবে। তোমরা সবাই কি বুঝতে পারছো? কোন একটা বস্তু যদি টি সেকেন্ডে ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটি 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? বস্তুটি 1 সেকেন্ডে অতিক্রম করবে ডি বাই টি পরিমাণ দূরত্ব। 1 সেকেন্ডে ডি বাই টি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আর আমরা অলরেডি জেনে এসেছি কি, কোন একটা ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে আমাদের দ্রুতি। তো এখন এখানে এই বস্তুটা 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 1 সেকেন্ডে অতিক্রম করছে ডি বাই টি দূরত্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে বস্তুটার দ্রুতি কি? ডি বাই টি। আমরা কিন্তু এখানে সহজেই বলতে পারি যে বস্তুটির দ্রুতি হচ্ছে ডি বাই টি। এখন আমাদেরকে জানতে হবে দ্রুতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি। দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি। ভি এসেছে ভেলোসিটি থেকে, যদিও ভেলোসিটি শব্দ হচ্ছে বেগকে নির্দেশ করে, তো মোটামুটি এই দুইটা জিনিস প্রায় কাছাকাছি, পার্থক্যটা আমরা জানবো। তো আমরা দ্রুতিকে প্রকাশ করছি কি দ্বারা? ভি দ্বারা। এবং আমরা কি দেখেছি যে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? ডি বাই টি দূরত্ব অতিক্রম করবে। তা আমি কি বলতে পারি, দ্রুতি ভি কি? দ্রুতি ভি এর মান হচ্ছে ডি বাই টি। দ্রুতি ভি কি? দ্রুতি ভি ইজ ইকুয়ালস টু ডি বাই টি। এটাই হচ্ছে কিন্তু আমাদের সূত্র। এটাই কিন্তু কি আমাদের সূত্র। আমাদের কোশ্চেনে কি থাকতে পারে যে একটা বস্তু বা একজন ব্যক্তি 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। একজন ব্যক্তি বা একটা বস্তু 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তো তাহলে তার দ্রুতি কত? তো আমি সহজেই কি করতে পারি, দূরত্বের জায়গায় 10 এবং সময়ের জায়গায় 5 বসিয়ে দিতে পারি। ঠিক আছে? যদিও দ্রুতি দিয়ে তোমাদেরকে কোশ্চেন দিবে না, কারণ এটা খুবই সহজ একটা টপিক এবং এখান থেকে আসলে কোশ্চেন আসার মতো টপিক এটাকে আসলে বলা যায় না। তো এখন একটা জিনিস লক্ষ্য করি, আমরা একক কিভাবে বের করব। এখন আমরা দেখব আমরা একক কিভাবে বের করব। আমি যে নিয়মে একক বের করছি, তোমরা যদি সেই নিয়মটা ফলো করো, দেখবা তোমরা পদার্থবিজ্ঞানের প্রত্যেকটি রাশির একক সহজেই বের করতে পারবে। আমাদের যে সূত্র আসবে, সেই সূত্রের প্রত্যেকটা রাশি আমরা যদি একক দ্বারা চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমরা সেই রাশিটির একক পেতে পারি। কিরকম? আমরা দেখেছি এই যে দ্রুতি একটা রাশি, এই দ্রুতি রাশির সূত্র কি? ডি বাই টি। এখন আমি জানি ডি হচ্ছে দূরত্ব, যার একক কি? দূরত্বের একক কি? দূরত্বের একক কিন্তু মিটার। একটু আগে শিখেছিলাম দূরত্বের একক কি ছিল? দূরত্বের একক ছিল মিটার। এবং সময়ের একক কি? সময়ের একক কিন্তু সেকেন্ড। সময়ের একক কিন্তু কি? সেকেন্ড। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে আমার দ্রুতি ভি এর একক কি হবে? মিটার পার সেকেন্ড। মিটার ভাগ সেকেন্ড মানে যা, মিটার পার সেকেন্ড মানে কিন্তু একই। এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এম এস ইনভার্স 1। এম এস ইনভার্স 1। তাহলে আমরা কি কি বুঝলাম? যে দ্রুতি ভি এর সূত্র হচ্ছে ডি বাই টি এবং এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদেরকে এর মাত্রা সম্পর্কেও জানতে হবে। এটা আমাদের খুব বেসিক কনসেপ্টগুলা। এখান থেকে আমাদের মোটামুটি সূত্র বা সংজ্ঞা ছাড়া কিছুই জিজ্ঞেস করবে না, এমসিকিউ বা জ্ঞানমূলকের জন্য আসতে পারে। বাট আমাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। ঠিক আছে? আমরা যেরকম ভাবে একক বের করেছিলাম যে সূত্রের প্রত্যেকটি রাশির একক আমরা লিখবো, তারপর সেই অনুযায়ী সাজিয়ে ফেললে আমরা কিন্তু এককটিকে পেয়ে ফেলবো। এখন ঠিক একইভাবে এককের প্রত্যেকটি বা সূত্রের জন্য প্রত্যেকটি রাশির মাত্রা আমরা লিখে ফেলবো।
একক যেভাবে লিখেছিলাম প্রত্যেকটা রাশির জন্য একক আলাদা আলাদা ভাবে লিখেছিলাম, এরকম ভাবেই সূত্র থেকে প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা ভাবে মাত্রা লিখে ফেলবো। তাহলে কিন্তু সহজেই তোমরা প্রথমোক্ত রাশিটার মাত্রা পেয়ে যাবে। কেননা এখান থেকে ম্যাথ না আসলেও আমাদের এমসিকিউতে কিন্তু দিয়েই দিতে পারে দ্রুতির মাত্রা নিচের কোনটি। তখন আমরা যদি এই জিনিসগুলো না জানি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো না। দেখি তো আমার দূরত্বের মাত্রা কি ছিল? দূরত্বের মাত্রা ছিল এল। দূরত্বের মাত্রা কি ছিল? এল। লেন্থ থেকে এল এসেছে। এবং সময়ের মাত্রা কি ছিল? সময়ের মাত্রা ছিল বড় হাতের টি। এটা এসেছে কার থেকে? টাইম থেকে। তো সহজেই এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে এল ডিভাইডেড বাই টি। এল ডিভাইডেড বাই টি এটা কিন্তু আমরা সহজেই লিখতে পারি, কিন্তু মাত্রাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এল ডিভাইডেড বাই টি কেন লিখেছি? আমার সূত্রে ডি ছিল উপরে, তো ডি এর মাত্রা কি ছিল? এল। তো ডি এর জায়গায় আমি কাকে বসিয়ে দিয়েছি? এল কে। এবং আমার সূত্রে নিচে কি ছিল? সময় বা টি। টি এর মাত্রা কি? টি। এখন আমরা টি এর জায়গায় এই মাত্রাটিকে বসিয়ে দিয়েছি। তো এককের বেলায় যেমন আমরা সহজেই মিটার বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ডকে এমএস ইনভার্স 1 লিখতে পেরেছিলাম, একইভাবে মাত্রার বেলায় এল বা এল বাই টি কে বা এল পার টি কে আমরা এল টি ইনভার্স 1 আকারে লিখতে পারি। এল টি ইনভার্স 1 আকারে লিখতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং দ্রুতির মাত্রা কি? এল টি ইনভার্স 1, এবং এর সূত্রটা কি ছিল? ডি ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আমাদের দ্রুতি নিয়ে মোটামুটি আলোচনা। এটা হচ্ছে আমাদের মাত্রা। আশা করি সবাই তোমরা ভালোভাবে বুঝেছো ব্যাপারটা। এখন আমরা দ্রুতি নিয়ে আরেকটু জিনিস জানার চেষ্টা করব। আমি যখন স্কুল লাইফে ছিলাম, আমার পদার্থবিজ্ঞানের শিক্ষক এই টাইপের কোশ্চেন দিতে খুব পছন্দ করতেন। দ্রুতি 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? ত্বরণ এত মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো? আমাদেরকে যে রাশি শিখাতেন সে রাশি দিয়েই এরকম একটা কোশ্চেন দিয়ে দিতেন। তো প্রথম প্রথম খুব বিরক্ত লাগলেও যে একই জিনিস বারবার কেন লিখবো, এটা তো জানি জানি জানি, বাট আস্তে আস্তে এই জিনিসগুলো করতে করতে বুঝতে পারলাম যে জিনিসগুলো আমরা যত জানবো পরবর্তীতে এগুলো অ্যাপ্লাই করতে সবচেয়ে বেশি সহজ হবে। এটা কিরকম আসলে? ভাবো তোমরা সমাজ বই সম্পর্কে জানো, সমাজ বই সম্পর্কে পড়েছো। এখন তোমাদের যদি কিছু টপিক মুখস্থ থাকে, দেখবা পরীক্ষার হলে কিন্তু তুমি খুব সহজেই সৃজনশীল আকারে সেগুলোকে লিখতে পারছো। আর তুমি যদি মনে না করো আর প্রত্যেকবারই বারবার ভেবে ভেবে লেখার চেষ্টা করো, দেখবা পরীক্ষার হলে তোমার কিন্তু সময় অনেকটা চলে যাবে এবং তুমি বুঝতেও পারবে না। সহজ ব্যাপার না, ভাবতে তো একটু সময় লাগবে। তো আমরা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে করতে একদম অনেক সুন্দরভাবে আত্মস্থ করব, আয়ত্ত করব, যাতে পরীক্ষার হলে এটা দেখার সাথে সাথেই, এই টাইপের কোশ্চেন দেখার সাথে সাথেই আমরা লিখে ফেলতে পারি। এটা কিন্তু মোটেও কম ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন না। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে দিয়েই দিতে পারে। তোমাদের টেস্ট পরীক্ষায় বা মডেল টেস্ট পরীক্ষায় কিংবা এসএসসি পরীক্ষাতেও চলে আসতে পারে। তাই এই টাইপের কোশ্চেন গুলা মূলত এগুলো হচ্ছে খ নাম্বারের জন্য আসে। তো এই টাইপের কোশ্চেন গুলো যদি আসে আমরা কেউ যাতে ভুল না করি, এটা লেখার নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যখনই এমন কোনো কোশ্চেন দিবে দ্রুতি 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো বা কোনো একটা রাশি এত বলতে কি বুঝো, তখনই আমাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে রাশিটা আমার চেয়েছে সেই রাশির সংজ্ঞা লিখে ফেলতে হবে। সেই রাশির কি লিখতে হবে? সংজ্ঞাটা লিখে ফেলতে হবে। সেই রাশির সংজ্ঞাটা লিখে ফেলতে হবে। সেই রাশির সংজ্ঞাটা লিখে ফেলতে হবে। এরপর আমরা কি লিখবো? যে দ্রুতি 5 মিটার পার সেকেন্ড বা ওই রাশি এত বলতে কি আমরা বুঝি কোন একটা বস্তু বা ব্যক্তি 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। কি বললাম আবার একটু বোঝাচ্ছি। যখনই আমরা সংজ্ঞা লিখে ফেলবো আমাদের কাছে লিখতে কি হবে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। কিভাবে? আমরা একটু আগে দেখেছিলাম দ্রুতি কাকে বলে? কোন একটা ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তাই না? তো আমি ধরি আমার উক্ত ব্যক্তি বা বস্তু 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, বা আমার একটা বস্তু বা কোন একজন ব্যক্তি 3 সেকেন্ডে ঠিকই ছিল 3 সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তো এখন আমি আলটিমেটলি কি বলতে পারি? আমি বলতে পারি না আমার v কত হবে? v হবে 5 মিটার পার সেকেন্ড। আমি কিন্তু সহজেই এটা
বলতে পারি, কারণ আমরা সূত্র জানি। সূত্র কি? ডি বাই টি। তো আমার ডি যদি হয় 5 এবং সময় যদি হয় 1, তাহলে আমার আলটিমেটলি দ্রুতি কত আসবে? 5 মিটার পার সেকেন্ড। আমার দূরত্ব যদি হয় 15 এবং সময় যদি হয় 3, তাহলে আমার দ্রুতি কত আসবে? একই আসবে, 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমি কি বলতে পারি যে কোনো একটা ব্যক্তি বা বস্তু 1 সেকেন্ডে যদি 5 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতি 5 মিটার পার সেকেন্ড। বলতে পারি না? অথবা কি বলতে পারি, কোনো একজন ব্যক্তি বা বস্তু যদি 3 সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, তখন তার দ্রুতি হবে 5 মিটার পার সেকেন্ড। সহজ না? তো এখন এইভাবেই আমরা কিন্তু এই অনুধাবন কোশ্চেনটাকে অ্যান্সার করব। কিভাবে? দ্রুতি 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? প্রথমে আমরা লিখে নিব সংজ্ঞাটা, যে কোনো একটি ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। এরপর লিখব যে দ্রুতি 5 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু, কি দেখেছিলাম, 1 সেকেন্ডে যদি 5 মিটার দূরত্ব অতিক্রম করে, তখন তার দ্রুতি কত হবে? 5 মিটার পার সেকেন্ড। বা 3 সেকেন্ডে সে যদি 15 মিটার দূরত্ব অতিক্রম করে, তখনও কিন্তু তার দ্রুতি হবে 5 মিটার পার সেকেন্ড। তো এরকম তুমি অনেকভাবে এটাকে সাজিয়ে লিখতে পারো, বাট আমরা সবচেয়ে সহজভাবেই লিখছি যে দ্রুতি 5 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ড বলতে 1 সেকেন্ডের হিসাব বলছে, প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। তো দ্রুতি যখন পড়ানো শুরু করেছিলাম, তখনই আমি একটা শব্দের কথা বলেছিলাম, হার। হার মানে আমি বলেছিলাম সময় দ্বারা ভাগ। এখন তোমরা একটু লক্ষ্য করো, আমি যখন দ্রুতির সূত্রটা লিখি, আমি কি লিখেছিলাম? ডি ডিভাইডেড বাই টি। ডি ডিভাইডেড বাই টি, অর্থাৎ আমি দূরত্বকে সময় দ্বারা ভাগ করেছিলাম। আমি কি করেছিলাম? দূরত্বটাকে সময় দ্বারা ভাগ করেছিলাম। যখন কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করা হয়, তখনই আমি তাকে কি বলি? হার বলি। তাহলে যেহেতু আমি দূরত্বকে সময় দ্বারা ভাগ করেছিলাম, আমি এটাকে সহজেই বলতে পারি এটা হচ্ছে দূরত্বের হার। এখান থেকে কিন্তু আমাদের নতুন আরেকটা সংজ্ঞা বলে যায় যে দূরত্বের হারকেই দ্রুতি বলে। কি বলা যায়? দূরত্বের হারকেই দ্রুতি বলে। চলো তাহলে আমরা আমাদের প্রথম পেজে, দ্রুতির পেজে সংজ্ঞার জায়গায় এটা লেখার চেষ্টা করি বা লিখে ফেলি। কি বলেছি? যে অথবা দূরত্বের হারকে দ্রুতি বলে। দূরত্বের হারকে কি বলে? দ্রুতি বলে। দূরত্বের হারকে দ্রুতি বলে। আশা করি তোমরা সবাই দ্রুতি সম্পর্কে ভালোভাবে জেনেছো। এখন আমরা দ্রুতির প্রকারভেদ সম্পর্কে জানবো। দ্রুতি মূলত কয় প্রকার? দ্রুতি মূলত 2 প্রকার। একটা হচ্ছে সমদ্রুতি বা সুষম দ্রুতি বলা যায় একে, এবং একটা হচ্ছে অসমদ্রুতি বা অসুষম দ্রুতি। সমদ্রুতি কি? সমদ্রুতি শব্দটা দেখার সাথে সাথেই তোমরা কিন্তু প্রথমেই সম শব্দটা পেয়ে যাচ্ছ। আমরা সহজেই বুঝতে পারি যে সম দ্বারা আসলে সমান জিনিসকে বোঝাচ্ছে। সম দ্বারা আসলে সমান কোন জিনিসকে বোঝাচ্ছে। আর পরবর্তীতে কোন শব্দটা আছে? দ্রুতি। অর্থাৎ দ্রুতিটা অবশ্যই কি হবে? সমান হবে। কিরকম? যদি সময়ের সাথে দ্রুতির মানের কোনো পরিবর্তন না ঘটে, তখন আমরা তাকে সমদ্রুতি বলতে পারি। এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে যদি সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন ঘটে, তখন সেটা আমরা কি বলবো? অসমদ্রুতি। আসলে জিনিসটা কেমন একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি এ থেকে বি বিন্দুতে যাই এবং বি থেকে আবার সি বিন্দুতে চলে আসি। যখন আমি এ থেকে বি বিন্দুতে যাই, আমার সময় লাগে 1 সেকেন্ড। আমার সময় লাগে কত? 1 সেকেন্ড, এবং আমি অতিক্রম করি 5 মিটার। যখন আমি এ থেকে বি বিন্দুতে যাই, আমার সময় লাগে 1 সেকেন্ড এবং আমি অতিক্রম করি 5 মিটার। যখন আমি বি থেকে সি বিন্দুতে যাই, তখনও আমার সময় লাগে 1 সেকেন্ড
বাট এই ক্ষেত্রে এই সময় আমি অতিক্রম করি 7 মিটার। এখন আমি অতিক্রম করি কত মিটার? 7 মিটার। তো এখান থেকে আমি কি বলতে পারি, এ থেকে বিতে আসার সময় আমার দ্রুতি ছিল 5 মিটার পার সেকেন্ড, আর বি থেকে সিতে আসার সময় আমার দ্রুতি কত ছিল? 7 মিটার পার সেকেন্ড। দেখো, আমার প্রথম সেকেন্ডের দ্রুতির মান এবং দ্বিতীয়তম সেকেন্ডের দ্রুতির মান কিন্তু সমান নয়, অর্থাৎ দ্রুতির মানের পরিবর্তন ঘটেছে। তো সময়ের সাথে যদি দ্রুতির মানের পরিবর্তন না হয়, প্রথম সেকেন্ডেও 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডেও 5 মিটার, তৃতীয় সেকেন্ডেও 5 মিটার, এরকম ভাবে চলতে থাকে, তখন আমরা সেটাকে বলতে পারি সমদ্রুতি বা সুসমদ্রুতি। অর্থাৎ সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন না হলে আমরা তাকে কি বলতে পারি? আমরা তাকে বলতে পারি সমদ্রুতি বা সুসমদ্রুতি। আর যদি এই রকম ভাবে সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন ঘটে, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো অসমদ্রুতি। তো এখানে আমাদের সংজ্ঞাগুলো জানা দরকার, পরীক্ষাতে আমাদের কিন্তু অবশ্যই দিয়েই দিতে পারে যে সমদ্রুতি কি এবং অসমদ্রুতি কি বা কাকে বলে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ভুল করলে চলবে না। তো চলো লিখে ফেলি। সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন ঘটলে, না পরিবর্তন ঘটলে তো অসমদ্রুতি হয়ে যায়, তো এটা পরিবর্তন ঘটলে না, পরিবর্তন না ঘটলে হবে। পরিবর্তন না ঘটলে মানে সময়ের সাথে দ্রুতির মানের কোনো পরিবর্তন হবে না, সময়ের সাথে দ্রুতির মানের কোনো পরিবর্তন হবে না। সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন না ঘটলে তাকে সমদ্রুতি বা সুসমদ্রুতি বলে। সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন না ঘটলে তাকে সমদ্রুতি বা সুসমদ্রুতি বলে। তাহলে অবশ্যই অসমদ্রুতি এর বিপরীত হবে। আমরা কি লিখতে পারি? সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন ঘটলে তাকে অসমদ্রুতি বলে। তাকে অসমদ্রুতি বলে। অর্থাৎ আমরা কি কি জানলাম? যদি সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন হয় তখন তাকে অসমদ্রুতি বলবে, আর যদি সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন না হয় তখন তাকে সুসমদ্রুতি বা সমদ্রুতি বলবে। লাস্ট একটা কথা বলবো দ্রুতি নিয়ে, যে দ্রুতি আসলে কার থেকে এসেছিল? দ্রুতি কিন্তু এসেছিল আমাদের দূরত্ব থেকে। দ্রুতি এসেছিল কার থেকে? দ্রুতি কিন্তু আমাদের এসেছিল দূরত্ব থেকে। দ্রুতি এসেছিল দূরত্ব থেকে। এই যে দূরত্বের হারকে দ্রুতি বলে। এবং দূরত্ব কি রকমের রাশি ছিল? দূরত্ব ছিল কিন্তু স্কেলার রাশি। দূরত্ব ছিল স্কেলার রাশি। আর যেহেতু দ্রুতি দূরত্ব থেকে এসেছে, তাই আমরা বলতে পারি দ্রুতিও কিন্তু কি ধরনের রাশি? দ্রুতিও কিন্তু স্কেলার রাশি। এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষার সময় এমসিকিউতে দিয়েই দিতে পারে যে দ্রুতি কি ধরনের রাশি। তাই এই জিনিসগুলো আমাদের ভুল করা যাবে না। দ্রুতি কি রাশি? দ্রুতি একটা স্কেলার রাশি। তো এই ছিল মোটামুটি দ্রুতি নিয়ে আমাদের আলোচনা। এখন আমরা একটা রাশি সম্পর্কে জানবো। কি রাশি? বেগ। আমরা যখন দূরত্ব শিখেছিলাম, দূরত্বের পাশাপাশি একটা রাশি শিখেছিলাম, সরণ। দূরত্বের বেলায় দিকের পরিবর্তন ছিল না, আর সরণের বেলায় দিকের পরিবর্তন ছিল। তো দ্রুতির বেলায় যেমন দিকের প্রয়োজন ছিল না, বেগের বেলায় কিন্তু দিকের প্রয়োজন আসবে। বেগের বেলায় দিকের প্রয়োজন আসবে। দ্রুতি আর বেগ মোটামুটি কাছাকাছি রাশি। দ্রুতি আর বেগ মোটামুটি কাছাকাছি রাশি, পার্থক্য শুধু একটা জায়গাতেই, সেটা হচ্ছে দিক। একটু বোঝার চেষ্টা করি। দ্রুতি আমরা কি বলেছিলাম? কোনো একজন ব্যক্তি বা বস্তু যদি
প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে তখন তার দ্রুতি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু আমরা দিক নিয়ে কোনো কিছুই বলি নাই, কোনো একজন ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে দ্রুতি। কিন্তু বেগের বেলায় আমাদেরকে কি বলতে হবে, কোনো একজন ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে। আর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব মানেই কি, সরণ। তাহলে আমরা বলতে পারি কোনো একজন ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যে সরণ অতিক্রম করবে সেটাই হচ্ছে আমাদের বেগ। তোমরা যদি দ্রুতি সম্পর্কে ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু বেগ বোঝা তোমাদের জন্য একটুও ব্যাপার না। পার্থক্যটা কোথায়? দ্রুতি আর বেগের পার্থক্য হচ্ছে বেগের দিকের প্রয়োজন আছে কিন্তু দ্রুতির দিকের প্রয়োজন নেই। তাহলে আমরা চলো সংজ্ঞাটা লিখে ফেলি। কি লিখতে পারি? কোনো ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে। কি বললাম? কোনো ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে। আমরা এই নির্দিষ্ট দিকে যে দূরত্বের পরিবর্তে যে সরণ অতিক্রম করে লিখতে পারি। কিভাবে? কারণ নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বই কিন্তু আমাদের সরণ। আর দ্রুতির বেলায় আমরা যেমন হার সম্পর্কে জেনেছিলাম, বেগের বেলায়ও কিন্তু সেমই হবে। এখানেও কিন্তু প্রতি সেকেন্ডের হিসাব চলে আসছে। প্রতি সেকেন্ডের হিসাব মানেই কি, আমাদেরকে অবশ্যই সময় দ্বারা ভাগ করার মতো কোনো একটা রাশি চলে আসবে। আর যখনই সময় দ্বারা কোনো কিছুকে ভাগ করা হয় তাকে আমরা বলি হার। আর এই হারটা আসলে কার? এই হারটা কিন্তু নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব বা সরণের। তাই বেগের সঙ্গে আমরা কিন্তু এটাও বলতে পারি যে সরণের হারকেই বেগ বলে। আমরা কি বলতে পারি? সরণের হারকে বেগ বলে। আমরা বলতে পারি সরণের হারকে বেগ বলে। এখন আমি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্যটা বুঝাই। ধরো এখানে একটা বিন্দু ছিল এ এবং এখানে একটা বিন্দু ছিল বি। এই এ থেকে বি বিন্দুতে কিন্তু অনেক পথে আসা যায়। এ থেকে বি বিন্দুতে কিন্তু অনেকগুলো পথে আসা যায়। এটা হতে পারে কোনো সরলরৈখিক পথ, হতে পারে কোনো চক্রাকার পথ, অর্ধচক্রাকার পথ বা যে কোনো রকম পথ হতে পারে। এ থেকে বিতে আসার কিন্তু বিভিন্ন রকম পথ হতে পারে। তো যখন এ থেকে বি বিন্দুতে আসবে তার সময় লাগে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড সময়ে সে এখানকার মোট দূরত্ব অতিক্রম করবে, অথবা এরকম ভাবে অতিক্রম করবে, অথবা ন্যূনতম দূরত্বটা অতিক্রম করবে। তো সে যে পথ যে দূরত্বই অতিক্রম করুক না কেন তাকে আমরা যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই? তাহলে কিন্তু আমরা পেয়ে যাই দ্রুতি। কারণ দ্রুতি এসেছিল দূরত্ব থেকে এবং দূরত্ব ছিল স্কেলার রাশি। তাই দূরত্ব কিন্তু পথের দিকের উপর নির্ধারিত নয় বা পথের দিক দ্বারা বিবেচিত হবে না। কিন্তু আমরা যদি বেগ বা সরণের হিসাব দিয়ে চিন্তা করি, ভাবো আমার এ থেকে বিতে বিভিন্ন রকম পথ থাকলেও আমরা কিন্তু আসতে পারবো কেবল কোন পথে? আমরা কেবল আসতে পারবো একটি সরলরৈখিক পথে। কারণ আমরা কি জানি? দুটি বিন্দুর মধ্যাকার ন্যূনতম দূরত্বই হচ্ছে সরণ। দুটি বিন্দুর মধ্যাকার ন্যূনতম দূরত্বই হচ্ছে সরণ। অর্থাৎ এ থেকে বি এর সরণ অবশ্যই এদের অন্তর্ভুক্ত বা এদের মধ্যাকার সরলরৈখিক পথটা হবে। তাই সরণের বিবেচনায় দিকটা এসেছে যে একটা নির্দিষ্ট দিকে যাবে। এ থেকে বিতে গেছে একটা নির্দিষ্ট দিকে যাবে এবং এটা হবে ন্যূনতম দূরত্ব। কিন্তু দ্রুতির বেলায় এরকম কোনো দিকের প্রয়োজন ছিল না। এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি যে দ্রুতি এবং বেগ প্রায় কাছাকাছি রাশি। পার্থক্য কোথায়? দ্রুতির বেলায় দিকের প্রয়োজন নেই, অর্থাৎ দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, এবং বেগের বেলায় দিকের প্রয়োজন আছে, অর্থাৎ বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। বেগ কি? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। আশা করি তোমরা সবাই অনেক ভালোভাবে বুঝে গেছো।
তোমরা যদি আমার সাথে সাথে লিখে ফেলো তাহলে তোমাদেরকে কষ্ট করে ভিডিওটা পজ করে লিখতে হবে না। তাই আমি আশা করছি তোমরা সবাই লিখবে, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে আছো এবং আমি যা যা লিখছি বা যা যা বলছি তোমরা যা যা গুরুত্বপূর্ণ মনে করছো সবকিছু লিখছো। সূত্রগুলা সংজ্ঞাগুলো অবশ্যই অবশ্যই লিখবে। অনেকেই আমাদের মধ্যে আছে পদার্থবিজ্ঞানে এই থিওরি অংশটুকু পছন্দ করে না। তো যারা এই থিওরি অংশটুকু পছন্দ করে না তাদেরকে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদের পদার্থবিজ্ঞানের সৃজনশীলে কিন্তু 50 নাম্বার আছে। এই 50 নাম্বারের মধ্যে মাত্র 35 নাম্বার হচ্ছে ম্যাথমেটিক্যাল। এমনও হতে পারে যে আমার গ অথবা ঘতে কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিল না, তখনও কিন্তু একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দিতে পারে। খুব রেয়ার, বাট এমন হতেই পারে। তো এমতাবস্থায় তুমি যদি শুধুমাত্র সেই 35 নাম্বারের কাজ করে যাও এবং বাকি 15 নাম্বার ক এবং খ যেগুলো মূলত এই থিওরিটিক্যাল পার্ট থেকে আসে, তুমি যদি সেগুলা না জানো না বুঝো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারো। এমসিকিউতে কিন্তু সবসময় তোমাকে ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিবে না, অনেক সময় কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দিতে পারে। এবং এমসিকিউতে কিন্তু 25টা নাম্বার আছে। আমাদের এসএসসিতে কিন্তু এ প্লাসের খুব প্রয়োজন, পদার্থবিজ্ঞানে তো আরো বেশি করে। কেননা আমরা এসএসসি লেভেল পার করার পরে কিন্তু এইচএসসি লেভেলে চলে যাব। তো আমাদের এসএসসি লেভেলের জিপিএ যদি 5 না থাকে, এইচএসসি তে আমি যখন ভর্তি পরীক্ষা দিব তখন কিন্তু এটার প্রভাব পড়বে আমাদের ভর্তি পরীক্ষার উপর। তাই আমি তোমাদেরকে এখনই বলছি, নবম শ্রেণী থেকেই তোমরা একদম ভালোভাবে লেগে পড়ো, ভালোভাবে প্রত্যেকটা বিষয় বুঝো এবং এরকম সুন্দরভাবে নোট করো। তাহলে দেখবে তোমাদের জন্য অনেক সহজ হবে বোধ এসএসসি তে ভালো করা এবং এইচএসসি তে ভালো করা। কারণ এসএসসি এবং এইচএসসি কিন্তু ধারাবাহিক একটা প্রসেস। তুমি যদি এসএসসি তে ভালো প্রক্রিয়ায় ভালোভাবে নিজের কারিকুলামটাকে শক্ত করো তাহলে কিন্তু এইচএসসি তে পাঠগুলো বোঝা তোমার জন্য অনেক সহজ হবে। এবং আমরা গ্রামীণ স্কুলের টিচার প্যানেল যারা আছি তারা সবসময় চেষ্টা করি তোমরা যাতে এই জিনিসগুলো নিয়ে কোনো সমস্যায় না ভুগো। তাই আমি তোমাদেরকে আবার বলছি, আমি যা যা লিখছি তোমরা সব লিখে ফেলবা, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কোনো সংজ্ঞা, কোনো সূত্র, কোনো কিছুই খাতায় না লিখে রাখা যাবে না। খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমি যা যা লিখছি ঠিক মতো লিখতে থাকো। তাহলে আমরা কি দেখেছিলাম? কোনো ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে বেগ। আর প্রতি সেকেন্ডের হিসাব বললেই আসলে আমরা কি বলতে পারি? স্মরণের হারকে বেগ বলে। এখন বেগের সূত্রটা আসলে কি হতে পারে? আগেই বলেছিলাম দ্রুতি আর বেগ কিন্তু অনেক কাছাকাছি রাশি। তাও আমরা একটু কনসিডার করি। কি কনসিডার করব? যে ধরি কোনো বস্তু টি সেকেন্ডে এস সরণ অতিক্রম করে। কি বললাম? ধরি কোন বস্তু টি সেকেন্ডে এস সরণ অতিক্রম করে। আর আমরা কি জানি? প্রতি সেকেন্ডে যতটুকু সরণ অতিক্রম করে সেটাই হচ্ছে আমাদের বেগ। তাহলে আমরা এখান থেকে কি বলবো? যে অর্থাৎ বস্তুটি 1 সেকেন্ডে এস বাই টি সরণ অতিক্রম করবে। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? যে যদি কোনো ব্যক্তি বা বস্তু টি সেকেন্ডে এস সরণ অতিক্রম করে তাহলে সে 1 সেকেন্ডে কতটুকু সরণ অতিক্রম করবে? এস বাই টি। আর আমরা জানি 1 সেকেন্ডে যতটুকু সরণ অতিক্রম করে সেটাই হচ্ছে আমাদের বেগ। বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। বেগকেও কি দ্বারা প্রকাশ করা হয়? বেগকেও প্রকাশ করা হয় ভি দ্বারা। এই ভি শব্দের অর্থ, ভি এসেছে ভেলোসিটি থেকে, আর এই ভেলোসিটি শব্দের অর্থই হচ্ছে বেগ। ভি এসেছে ভেলোসিটি থেকে এবং এই ভেলোসিটি শব্দের অর্থই হচ্ছে বেগ। তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইজ ইকুয়ালস টু, এই যে বস্তুটি 1 সেকেন্ডে এস বাই টি সরণ অতিক্রম করে, আর আমরা জানি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত সরণই হচ্ছে আমাদের বেগ। তাহলে আমরা সহজেই বলতে পারি বেগ ভি ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি। পার্থক্য কই? দ্রুতির সময় আমরা এস এর পরিবর্তে লিখেছিলাম ডি বা দূরত্ব, এবং বেগের বেলায় লিখেছি এস বা সরণ। একই রকম পার্থক্য, একই রকম ঘটনা, সবকিছুই সেম, পার্থক্য শুধু হচ্ছে দিকে। এখন আমরা এটার একক এবং মাত্রা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। একক এবং মাত্রা কিন্তু খুবই প্রয়োজন। মাত্রা কিন্তু আমাদের এমসিকিউতে খুব বেশি বেশি দেয়। এমসিকিউতে দিতে পারে, ক নাম্বার কোশ্চেনে দিয়ে দিতে পারে যে আসলে বেগের মাত্রা কি। এই জন্য মাত্রাটা আমাদের খুব দরকার, এবং একক তো অবশ্যই লাগবে। তুমি যদি একক না বুঝো, একক না জানো, তাহলে তুমি পরীক্ষায় কি লিখবে? তুমি যদি কখনো বলো যে এখানে পানি আছে 5 কেজি, কেজি কিন্তু আসলে পানি পরিমাপক রাশি না। তুমি যদি বলো দৈর্ঘ্য হচ্ছে 5 কেজি, তাহলে কি মানুষ তোমাকে মানবে? এটা কি আসলে সঠিক?
একক দরকার আছে। প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা একক থাকে, যেই একক দ্বারা সেই রাশিটাকে চিহ্নিত করা যায়। তুমি যেমন দৈর্ঘ্যকে কেজি দ্বারা প্রকাশ করতে পারবে না, তেমনি তুমি দ্রুতিকে বা বেগকে ইচ্ছা মতো যে কোনো একটা একক দ্বারা প্রকাশ করতে পারবে না। প্রত্যেকটা রাশিরই নির্দিষ্ট নির্দিষ্ট একক রয়েছে। প্রত্যেকটা রাশির কি রয়েছে? নির্দিষ্ট একক রয়েছে, এবং এই একক দ্বারাই কেবল তোমাকে সেই রাশিটাকে প্রকাশ করতে হবে। তো আমরা আগেই বলেছিলাম যে আসলে একক বের করার অনেক সহজ একটা নিয়ম আছে। একক এবং মাত্রা বের করার অনেক সহজ একটা নিয়ম আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সূত্রের প্রত্যেকটি রাশিকে তাদের স্থান অবস্থান অনুযায়ী একক এবং মাত্রা দ্বারা চেঞ্জ করতে হবে। কিরকম? আমার বেগের সূত্র কি ছিল? বেগের সূত্র v সমান ছিল s ডিভাইডেড বাই t। অর্থাৎ এখানে স্মরণে একটা রাশি রয়েছে এবং সময় আরেকটা রাশি রয়েছে। এখন আমি যদি এই প্রত্যেকটা রাশিকে তাদের একক দ্বারা স্থানান্তর করি বা পরিবর্তন করি, তাহলেই কিন্তু আমি বেগের একক পেয়ে যাব। কিভাবে? দেখো, আমার স্মরণের একক কি ছিল? স্মরণের একক ছিল মিটার, এবং সময়ের একক কি ছিল? সময়ের একক ছিল সেকেন্ড। এর মানে আমরা সহজেই বলতে পারি বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বা বলেছিলাম এটাকে আবার আরেকভাবে কি লেখা যায়? ms ইনভার্স 1। এটাকে অন্যভাবে লেখা যায় ms ইনভার্স 1। এখন মাত্রার কথা চিন্তা করি। মাত্রাও কিন্তু একইভাবে প্রকাশ করা হয়। মাত্রাও কিন্তু কি? একইভাবে প্রকাশ করা হয়। আমার সূত্রের প্রত্যেকটি রাশিকে তাদের মাত্রা দ্বারা যদি আমি পরিবর্তন করি, তাহলেই আমি কিন্তু সহজেই প্রথমোক্ত রাশিটির মাত্রা পেয়ে যাব, অর্থাৎ বেগের মাত্রা পেয়ে যাব। বেগের সূত্র কি ছিল? s ডিভাইডেড বাই t। তা আমরা কি জানি? স্মরণের মাত্রা হচ্ছে l। যে কোনো কিছুর দৈর্ঘ্য এর মাত্রাই কি হবে? l। আর আমার সময়ের মাত্রা কি ছিল? সময়ের মাত্রা ছিল t। t এসেছে কোত্থেকে? t এসেছে টাইম থেকে। আর l এসেছে কোথা থেকে? l এসেছে লেন্থ থেকে। তো এখন আমরা সহজেই বলতে পারি আমার মাত্রা হবে l বাই t, বা lt ইনভার্স 1। সহজেই বলতে পারি l পার t বা lt ইনভার্স 1। মাত্রার বেলায় সচরাচর এই প্রতীকটাকে, এই চিহ্নটাকে ইউজ করা হয় না। তো মাত্রার বেলায় আমরা সবসময় ইনভার্স ইউজ করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের বেগ নিয়ে মোটামুটি কথাবার্তা। তো আমরা পরবর্তীতে কিছু অনুধাবনমূলক বা এর প্রকারভেদ সম্পর্কে জানার চেষ্টা করি। দেখো, বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? একটু আগেই বলেছিলাম এরকম অনেক রকম অনুধাবন আমরা পাবো। একটু আগে কি ছিল? দ্রুতি 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? আর এখন চলে এসেছে বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? একই রকম প্রসেস, একইভাবে করতে হবে। ঘটনা কি? প্রথমেই সংজ্ঞা লিখতে হবে। প্রথমেই আমাদেরকে সংজ্ঞাটা লিখে ফেলতে হবে। তোমার একটা 2 নাম্বারের কোশ্চেন, তুমি যদি এক লাইন লেখো, অবশ্যই তোমার টিচার তোমাকে 2টা নাম্বার দিবে না। যদিও এক লাইন লিখলেই তোমার প্রশ্নের সমাধান হয়ে যায়, তোমার প্রশ্নটা সঠিক হয়ে যায়, বাট আমাদেরকে কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা আমরা কি করতে পারি? সেটা আমরা সংজ্ঞাটা অ্যাড করতে পারি। বেগের সংজ্ঞা কি? সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর স্মরণের যতটুকু পরিবর্তন ঘটছে। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে স্মরণের হারকে বেগ বলে। কোনো ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে যতটুকু স্মরণ অতিক্রম করে সেটাই হচ্ছে আমাদের বেগ। এই কথাটা লেখার পর আমরা কি লিখবো? এই কথাটা লেখার পর আমরা লিখবো যে বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে বোঝায়, বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় কি বোঝায়? বেগ 5 মিটার পার সেকেন্ড কিভাবে পাওয়া যায় একটু দেখি। আমি জানি v is equals to কি? v is equals to s ডিভাইডেড বাই t। এখন আমার সময় যদি হয় 1 সেকেন্ড আর স্মরণ যদি হয় 5 মিটার, আমার সময় যদি হয় 1 সেকেন্ড এবং স্মরণ যদি হয় 5 মিটার, আমি কিন্তু সহজেই বলতে পারি আমার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমি সহজেই কি বলতে পারি? আমার বেগ হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড। তো এখানেও আমরা কিভাবে লিখতে পারি যে বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে 5 মিটার স্মরণ অতিক্রম করে। সহজ না? আমি আবার বলছি, বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু 1 সেকেন্ডে 5 মিটার স্মরণ অতিক্রম করে। অথবা তুমি কি লিখতে পারো? 2 সেকেন্ডে 10 মিটার স্মরণ অতিক্রম করে।
অথবা কি লিখতে পারো 3 সেকেন্ডে 15 মিটার সরণ অতিক্রম করে। এটা তোমাদের একদম ব্যক্তিগত ইচ্ছা, বাট আমরা সবসময় 1 সেকেন্ড দিয়ে করবো, সহজ হবে, বুঝতেও সহজ হবে, লিখতেও সহজ হবে। কি লিখতে পারি যে বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় কোন ব্যক্তি বা বস্তু 1 সেকেন্ডে 5 মিটার সরণ অতিক্রম করে। কোন ব্যক্তি বা বস্তু 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের পরিবর্তে তুমি কি লিখতে পারো প্রতি সেকেন্ডে, কারণ আসলে সে তো 1 সেকেন্ড চলবে না, সে অনেক সেকেন্ড চলতে পারবে, বাট প্রতি সেকেন্ডে সে আসলে কত করে চলছে, প্রতি সেকেন্ডে সে 5 মিটার সরণ অতিক্রম করে চলছে। যখন কোনো ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে 5 মিটার সরণ অতিক্রম করে চলতে থাকবে, তখনই তার বেগ হবে 5 মিটার পার সেকেন্ড। তখনই তার বেগ কত হবে, 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন আমরা আসলে বেগ সম্পর্কে একটু খুঁটিনাটি জিনিস জানার চেষ্টা করব। কি লিখেছে, লেখা আছে গড়বেগ। গড়বেগ জিনিসটা আসলে কি, এটা জানার আগে আমরা আসো বেগের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। বেগের প্রকারভেদ জানার পর আমরা আসলে সহজেই গড়বেগ সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া পেতে পারি। তো দ্রুতি যেমন 2 প্রকার ছিল, বেগও কয় প্রকার হবে, বেগও 2 প্রকার হবে। এবং আশা করি তোমরা এখন সহজেই বুঝতে পারছো আসলে এদের সংজ্ঞাটা কি হবে। দ্রুতির বেলায় কি ছিল, সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন হলে অসমবেগ, অসমদ্রুতি, আর সময়ের সাথে দ্রুতির মানের পরিবর্তন না হলে সমদ্রুতি। বেগের বেলায়ও কিন্তু প্রায় সেম। পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে দ্রুতির বেলায় কিন্তু দিকের কথা উল্লেখ ছিল না, কারণ দ্রুতি কি ধরনের রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, কিন্তু বেগ কিন্তু স্কেলার রাশি না। তো সমদ্রুতি হওয়ার শর্ত কি ছিল, সময়ের সাথে দ্রুতির মানের কোনো পরিবর্তন হবে না, বাট সমবেগ হওয়ার জন্য তার মানের যেমন পরিবর্তন হওয়া যাবে না, দিকেরও কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে সমবেগ আসলে কি, সমবেগ হচ্ছে সময়ের সাথে বেগের মানের এবং দিকের যদি পরিবর্তন না হয় সেটাই হচ্ছে সমবেগ। আর অসমবেগ কি হবে, সময়ের সাথে যদি বেগের মানের এবং দিকের অথবা মান বা দিকের যে কোনো একটার পরিবর্তন ঘটে, তখন সেটা হচ্ছে অসমবেগ। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তাও চলো আমরা সংজ্ঞাটুকু লিখে নেই। কি লিখবো, সময়ের সাথে বেগের মানের ও দিকের পরিবর্তন না ঘটলে তাকে সমবেগ বলে। আর সময়ের সাথে বেগের মান বা দিক বা উভয়ের মান বা দিক বা উভয়ের পরিবর্তন ঘটলে তাকে অসমবেগ বলে। প্রত্যেকটা সংজ্ঞা লেখার সাথে সাথে আমি কিন্তু মুখে উচ্চারণ করে যাচ্ছি। তোমরা যদি কোনো শব্দ বুঝে না থাকো, কোনো শব্দ যদি কি লিখেছি বুঝতে না পারো, তাহলে ভিডিওটা একটু রিভাইন্ড করবে, আমি কি বলেছি এটা ভালোভাবে শুনবে, তাহলে কিন্তু সহজেই তোমরা বুঝতে পারবে আসলে লেখাটা কি। আর এখানে আমি আহামরি কোনো কঠিন শব্দ ব্যবহার করছি না, তোমাদের জন্য সবচেয়ে সহজ যে শব্দটুকু ব্যবহার করলে তোমরা অনুধাবন করতে পারবে, ফিল করতে পারবে পদার্থবিজ্ঞান, সেই শব্দটুকুই আমরা ব্যবহার করছি। তো কি দেখলাম, বেগ আসলে 2 প্রকার, একটা হচ্ছে সমবেগ এবং একটা হচ্ছে অসমবেগ। যদি সময়ের সাথে বেগের মানের এবং দিকের কোনোটিরই পরিবর্তন না ঘটে, তখন সেটা হচ্ছে সমবেগ। আর যদি সময়ের সাথে বেগের মানের অথবা দিকের অথবা দুইটারই যদি পরিবর্তন ঘটে, তাহলে সেটা হচ্ছে অসমবেগ। যেমন দ্রুতির বেলায় ছিল কি, ভাবে এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি, এখানে একটা বিন্দু আছে সি।
তো বেগের বেলায় অবশ্যই নির্দিষ্ট দিকে অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী সরণ হবে বা দূরত্ব হবে ন্যূনতম। কি হতে হবে? অবশ্যই ন্যূনতম, কারণ ন্যূনতম দূরত্বই কি? ন্যূনতম দূরত্বই হচ্ছে সরণ। তো এ থেকে বিতে আসতে ভাবো তার প্রথম সেকেন্ডে 5 মিটার সরণ অতিক্রম হয়, প্রথম সেকেন্ডে 5 মিটার সরণ অতিক্রম হয়, এবং দ্বিতীয়তম সেকেন্ড বা বি থেকে সিতে আসতে এই 1 সেকেন্ডে তার 7 মিটার সরণ অতিক্রম হয়। তাহলে আমরা কি বলতে পারি? এ থেকে বিতে আসতে বেগ 5 মিটার পার সেকেন্ড, কিন্তু বি থেকে সিতে আসতে বেগ 7 মিটার পার সেকেন্ড। এখানে বেগের মানের পরিবর্তন হয়েছে, দিকের কথা উল্লেখ নেই, বাট কিসের পরিবর্তন হয়েছে? মানের পরিবর্তন হয়েছে। আমরা কি জানি? সময়ের সাথে বেগের মানের পরিবর্তন ঘটলে সেটা অসমবেগ। তাই আমরা বলতে পারি এ থেকে সি বিন্দুতে আসতে কোনো গতিশীল বস্তুর বেগ হচ্ছে অসমবেগ। যদি এখানে 7 মিটার পথ অতিক্রম না করে সে 5 মিটার পথ অতিক্রম করত, 5 মিটার সরণ অতিক্রম করত, তখন কি হয়ে যেত? তখন কিন্তু এটা সমবেগ হয়ে যেত। কারণ যেহেতু দিকের কথা উল্লেখ নেই, যদি মান সেম থাকে তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো? সমবেগ বলতে পারবো। আশা করি তোমরা সবাই অনেক ভালোভাবে বুঝে গেছো। তো একটা কথা বলেছিলাম যে গড়বেগ আসলে জিনিসটা কি, এবং এটা বোঝার জন্য কেন আমাদেরকে সমবেগ অসমবেগ বুঝতে হবে। দেখো, এর আগে যে আমরা অনুধাবনমূলক কোশ্চেনটা করেছিলাম সেখানে একটা শব্দ ইউজ করছিল বেগ 5 মিটার পার সেকেন্ড। সেটা আসলে সমবেগ নাকি অসমবেগ এটা কিন্তু আমরা জানি না। এটা একটা নির্দিষ্ট মোমেন্টের জন্য বেগ, এটা একটা নির্দিষ্ট মোমেন্টের জন্য বেগ, অথবা আমরা সামগ্রিকভাবে একটা বেগ ব্যবহার করেছি, আমরা সামগ্রিকভাবে একটা বেগ ব্যবহার করেছি। এটাকে আমি নির্দিষ্টভাবে সমবেগ অসমবেগ বলতে পারবো না, কারণ এখানে কেবলমাত্র একটা বেগের কথা উল্লেখ ছিল। এটা কি অনেকগুলো সেকেন্ড মিলে এটা এভারেজ ছিল, নাকি প্রত্যেক সেকেন্ডের জন্য আলাদা আলাদা এটাই ছিল, তা কিন্তু আমরা জানি না। এই সকল সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমরা একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে গড়বেগ। আমাকে যখন কোশ্চেনে বলা আছে 5 মিটার পার সেকেন্ড, এটা আসলে কিভাবে পেয়েছি আমরা জানি না, আমরা ধরে নিব এটা হচ্ছে গড়বেগ। গড়বেগ কি? আদি বেগ এবং শেষ বেগকে আমরা যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি তখন আমরা কি পেয়ে যাব? গড়বেগ। কারণ আমরা গড় মানে কি জানি? গড় মানে জানি, ছোটবেলায় শিখেছিলাম, 7-8 শিখেছিলাম যে অনেকগুলো রাশিকে, তথ্য উপাত্তর মধ্যেই থাকে, অনেকগুলো উপাত্তকে আমরা যদি উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা গড়বেগ পাবো। তো আমি গড় পাবো, তো বেগের বেলায়ও সেম হবে। আমার প্রথমোক্ত বেগ এবং শেষ বেগ আমরা যদি এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? গড় বেগ পেয়ে যাব। তাহলে আমরা কি বলতে পারি যে আদি বেগ ও শেষ বেগের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে গড়বেগ পাওয়া যায়। কি বললাম? যে আদি বেগ ও শেষ বেগের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে গড়বেগ পাওয়া যায়। এখন একটা নতুন শব্দ পেয়েছি, সেটা হচ্ছে আদি বেগ, প্লাস আরেকটা শব্দ পেয়েছি, সেটা হচ্ছে শেষ বেগ। আদি বেগ কি? আদি শব্দটা শোনার সাথে সাথেই তোমরা সহজেই বুঝতে পারছো আদি মানে প্রথম, একদম ফার্স্টের দিকে ইনিশিয়াল অবস্থার বেগকে বোঝাচ্ছে। তো আদি বেগ আসলে কি? আদি বেগ হচ্ছে বেগের প্রারম্ভিক মান, বেগের প্রারম্ভিক মান, অর্থাৎ যে সময়ে বেগটা ক্রিয়া করা শুরু হয়েছে বা যে সময় বেগটা শুরু হয়েছে সেই সময়ে বেগের মান কি ছিল, এটাই হচ্ছে আমার আদি বেগ। এবং কোনো ব্যক্তি বা বস্তু গতিশীল থাকা অবস্থা থেকে স্থির অবস্থায় যাওয়া পর্যন্ত শেষ মুহূর্তে সে যে বেগ প্রাপ্ত হয় সেটা হচ্ছে তার শেষ বেগ। আদি বেগ কি? প্রারম্ভিক অবস্থার বেগ। শেষ বেগ কি? শেষ অবস্থার বেগ। আমরা বেগকে জেনারেলি প্রকাশ করি কি দ্বারা? ভি দ্বারা। এটা কি? এটা হচ্ছে প্রতীক, এটা একটা জেনারেল প্রতীক বা যে কোনো বেগের জন্য আমরা ইউজ করতে পারি। আদি বেগের বেলায় আমরা একটা প্রতীক ইউজ করব, সেটা হচ্ছে ইউ। আদি বেগের বেলায় আমরা একটা প্রতীক ইউজ করব, এটা কি? এটা হচ্ছে ইউ।
কেবলমাত্র আদিবেগের বেলায় ব্যবহার করব। এখন এটাকে আমরা ভিন্ন একটা প্রতীক দিয়ে কেন লিখলাম? আমরা যখন এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, সূত্র সম্পর্কে আরো ভালোভাবে জানবো, তখন দেখবা আমাদের আদিবেগ এবং শেষ বেগ এই দুইটা ভিন্ন রাশির একটা বিরাট তাৎপর্য রয়েছে। তো এই ভিন্ন দুইটা রাশিকে, একই রাশি বাট ভিন্ন দুইটা সময়ের প্রকাশকে আমরা এই ভিন্ন দুইটা প্রতীক দ্বারা যদি ব্যবহার করি বা প্রকাশ করি, আমাদের জন্য গাণিতিক সমস্যাগুলো সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা কি বললাম? প্রারম্ভিক অবস্থার বেগ হচ্ছে আমার আদিবেগ এবং শেষ অবস্থার বেগ হচ্ছে শেষ বেগ। আর এই দুইটা বেগকে যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলেই আমরা পেয়ে যাব গড় বেগ। তাহলে আমরা পেয়ে যাব কি? গড় বেগ। আদিবেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা এবং শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তো আশা করি তোমরা দ্রুতি এবং বেগ এই দুইটা রাশি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই দুইটা রাশি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা সবাই এই সংজ্ঞা দুটো লিখেছো। যদি তোমরা লিখে না থাকো, তোমরা তাড়াতাড়ি এই সংজ্ঞা দুটি লেখার চেষ্টা করে নাও, বা যদি লিখতে একদমই ইচ্ছা না করে তাহলে তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে পরবর্তীতে তোমাদের কোনো সমস্যাই না হয়, যাতে সহজেই নোট করতে পারো। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আজকে আমরা মূলত কি কি শিখলাম? আজকে আমরা মূলত শিখলাম দূরত্ব এবং সরণ থেকে আসা দুইটা ভিন্ন রাশি, দ্রুতি এবং বেগ। এবং আশা করি তোমরা সবাই অনেক ভালোভাবে এটা বুঝতে পেরেছো। যদি কোনো একটা অংশ বুঝতে সমস্যা হয়, তাহলে জাস্ট ভিডিওটা রিওয়াইন্ড করবে, ওই অংশটাকে পজ করবে এবং আবার দেখবে। যখন তুমি এটা আবার দেখবে, দেখবা তোমার জন্য সহজেই বোঝা হয়ে যাবে। আর যদি তাও তোমাদের সমস্যা থাকে, তাহলে তোমাদের ইউটিউব কমেন্ট বক্সে অথবা ফেসবুকে কমেন্ট বক্সে এগুলো লিখে আমাদেরকে তোমরা জানাবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের সকলের ভালো রেজাল্ট কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আশা করি তোমরা সবাই এই দ্রুতি এবং বেগ এই দুইটা রাশি নিয়ে ভালোভাবে দেখবে, জানবে, নোট করবে এবং বোঝার চেষ্টা করবে। এবং পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবে এবং খুব তাড়াতাড়ি তোমাদেরকে গাণিতিক সমস্যার মধ্যে নিয়ে যাব। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।